আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ যে গরিব নয় তার একটা মাত্র উদাহরণ দিচ্ছি। আপনারা এটা বিবেচনা করেন এবং দেখেন বাংলাদেশ গরিব কি না। বাংলাদেশ থেকে এই 17 বছরে, আওয়ামী লীগের 17 বছরে অর্থ পাচার হয়েছে যে পরিমাণ, তার শুধু একটা একটা লাইনের হিসাব দিচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা শ্বেতপত্র তৈরি করেছে পাচারের উপরে, 17 বছরের এই পাচারের উপরে। তাতে শুধুমাত্র একটা ওয়েতে, অর্থাৎ বাণিজ্যিক আমদানির উপরে যে ইনভয়েসিং হয়েছে, সেই ইনভয়েসিংয়ে 30,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এবার শুধু এটা হচ্ছে গভর্নমেন্ট জানতে পেরেছে ইনভয়েসিং থাকার কারণে, কিন্তু ক্রিপ্টোকারেন্সি, এরপরে মানি লন্ডারিংয়ের আরও বিভিন্ন যে উৎসগুলো রয়েছে, সেই উৎসগুলো কিন্তু এখানে আসেনি। মাত্র একটা উৎস এসছে, সেটা হচ্ছে যে বাণিজ্যিক কারণে আমদানির উপরে অতিরিক্ত দাম দিয়ে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে সরানো হয়েছে, তার পরিমাণ হচ্ছে 30,000 লক্ষ কোটি টাকা। এটা যদি বাংলাদেশে ধরেন 18 কোটি লোক আছে, 18 কোটি লোক জনগণ, এই 18 কোটি লোকের জনগণের উপরে যদি এই 30,000 লক্ষ কোটি টাকা ভাগ করে দেন, তাহলে মাথাপিছু কত পড়ে জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মাথাপিছু একজন ব্যক্তির, নাগরিকের 1,66,666 টাকা, হ্যাঁ, মাথাপিছু ভাগ পড়ে। অর্থাৎ যদি কোনো পরিবার 5 জন সদস্য বিশিষ্ট পরিবার থাকে, সেই পরিবারে 8,33,000 টাকা তার ভাগে পড়ে। আর মাথাপিছু আমার ভাগে 1,66,666 টাকা, এই পরিমাণ টাকা পাচার হয়েছে। আচ্ছা, এবার বলুন, 5 জনের পরিবার যদি 8 লক্ষ টাকা পেত, যে টাকা পাচার হয়েছে, তাহলে কি ওই পরিবার কি গরিব থাকতো? অবশ্যই না। কারণ সে হয়তো গরু খামার করতে পারত, মুরগির খামার করতে পারত, তার সন্তানদের হায়ার এডুকেটেড বানাতে পারত, এরকমভাবে তার কৃষিজ উৎপাদনের দিকে নজর দিতে পারত, অর্থাৎ সে স্বাবলম্বী। একটা পরিবারে 8 লক্ষ টাকা নগদ ক্যাশ, 8 লক্ষ প্লাস নগদ ক্যাশ থাকলে তো তার তো আর মানে দুশ্চিন্তার কিছু নেই। তেমনিভাবে এখন আমি নট এ সিঙ্গেল পাই, আই হ্যাভেন্ট মানি, নট এ সিঙ্গেল পাই, আমি দিন আনি দিন খাই। আমার যদি এখন 1,66,666 টাকা থাকতো, তাহলে আমি একটা নির্ভরতায় থাকতাম, তাই নয় কি? তার মানে হচ্ছে যে শুধুমাত্র সরকার একটা উৎস থেকে, যেটা হচ্ছে আমদানির উপরে অতিরিক্ত দাম দেখিয়ে পাচার করা, এই টাকাটা শুধু। এবার আসেন অন্য অন্য সেক্টর। ক্রিপ্টোকারেন্সি আছে, তারপরে এই যে কিভাবে যেন বিদেশ থেকে টাকা আনা নেওয়া করে হ্যান্ড টু হ্যান্ড, হ্যাঁ, এইভাবে। তো এখান তো আরও এর চেয়ে 3-4 গুণ বা 5 গুণ বেশি। তাহলে বাংলাদেশ গরিব কিভাবে হয়? বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশকে এই দুর্বৃত্তরা গরিব করে রেখেছে, এবং এটা পরিকল্পিতভাবে। এটা কয়েকটা পরিবার, বেশি না, কয়েকটা পরিবার। এদের থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে, জবাবদিহিমূলক প্রশাসন গড়তে হবে। আমাদেরকে সূক্ষ্ম মেধায়, সূক্ষ্ম কৌশলে এগুলোকে প্রতিহত করতে হবে। তারপরে আধিপত্যবাদের ব্যাপার তো আছেই, যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তাদের বজ্রা গাড়িগুলো, যেগুলোর এই 2-4-5 বছর পরে আর চালানোর উপযুক্ত নয়, সেই ধরনের টাটা গাড়িগুলো, ইন্ডিকা গাড়িগুলো আমাদেরকে দিচ্ছে, আমাদের ফরেন কারেন্সিগুলো নিয়ে যাচ্ছে। বাট আমরা এর বিনিময়ে আমরা একটা টেকসই কোনো যানবাহন পাচ্ছি না, যেগুলো জাপানিজরা আমাদেরকে দেয়, সে ধরনের পাচ্ছি না। তেমনিভাবে ইন্ডিয়ার যে শুধু সীমান্ত দিয়ে অবৈধ চ্যানেলে যে পরিমাণ স্বর্ণ, যে পরিমাণ অন্য মূল্যবান দ্রব্য নিয়ে যায়, সেগুলোর হিসাব করলে বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্র।
কারণ এদেশের কোনো কিছুর অভাব নেই, এদেশের খনিজ সম্পদে ভরপুর, মাটির নিচে এদেশের সমুদ্রে ভরপুর সম্পদ, মাছ দিয়ে ভরা আমাদের সমুদ্র, আমাদের নদী নালা সম্পূর্ণভাবে মাছ দিয়ে ভরা। যদি ইন্ডিয়া নষ্ট না করতো, ইন্ডিয়া আমাদের নদীগুলোর মোহনায়, যেগুলো নদী ইন্ডিয়ার থেকে ঢুকছে, সেই নদীগুলোতে তারা তাদের যে ইন্ডাস্ট্রিয়াল পয়নিষ্কাশন দূষিত পদার্থগুলো সেগুলো নিঃসরণ করে দেয়, ছেড়ে দেয়। বাংলাদেশে এই কারণে মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং মাছ তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে, কাজে মাছ আর নেই। আমি সীমান্তে গিয়েছিলাম সেদিন, দেখে এসেছি যে এলাকার লোকেদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখানে বিশাল বড় বড় মাছ তারা পেত একটা সময়ে, কিন্তু ইন দ্য রিসেন্ট ইয়ার্স তারা এই পানিতে এই বর্জ্য ফেলানোর কারণে এখন আর কোনো মাছ নেই। এটা দুর্ভাগ্য। এ ধরনের প্রতিবেশী থাকার কোনো প্রয়োজন নেই একটা রাষ্ট্রের। আর বাংলাদেশের তো প্রয়োজনই নাই। বাংলাদেশ স্বাবলম্বী একটা রাষ্ট্র, তার কোনো দিক থেকে অভাব নেই, শুধু চোর, ছ্যাচ্চর, বাটপার এগুলোর কারণে বাংলাদেশটা গরিব হয়ে আছে। সো লেটস গো ফর এ গ্রেট রেভলিউশন, একটা বড় ধরনের বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত হন, এবং বাংলাদেশকে জনগণের রাষ্ট্র, জনগণের হাতে পৌঁছানোর জন্য নিজেরা শক্তিশালী হন এবং ঐক্যবদ্ধ হন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।